আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য শো লেটস লিভ ফুটবল। আমি ইশরাফ আছি আপনাদের সাথে। আজকের এপিসোডটা করার ইচ্ছা ছিল বাংলাদেশ হংকংয়ের ম্যাচটার পরপরই। ম্যাচটার বিষয়ে এক্সপেকটেশন ছিল বাংলাদেশ ভালো খেলবে, কিন্তু হয়তো জিততে পারবে না বা হেরে যাবে, সেটা নিয়েই একটু কথা বলা। কিন্তু আসলে যেভাবে ম্যাচটা হারলো শেষ পর্যন্ত, এটা হজম করে বেরোতে আসলে দুদিন লেগে গেল। প্রথমে গোল করে ৩-১ গোলে পিছিয়ে পড়লো, তিনটার মধ্যে দুটি গোলই ছিল ডিফেন্ডারদের ভুলে। এরপরে সেখান থেকে ফিরে এসে ৩-৩ ম্যাচ নিয়ে আসা, এবং ৩-৩ যখন হলো সেটাই মনে হচ্ছিল সেটাই হতো ম্যাচের লাস্ট শট অ্যাট দ্য গোল। কিন্তু কিক অফ থেকে হংকং অ্যাটাকে উঠে খুব বেশি হলে তাদের 10 সেকেন্ড সময় লাগলো উইনিং গোল করে ম্যাচটা বের করে দেওয়া। এরকম হতাশা থেকে আসলে সবারই বের হতে সময় লেগেছে, আমি নিশ্চিত। দেখেন, এই ম্যাচে বাংলাদেশের কি ভুল হয়েছে, কি হয়েছে, মানে সমস্যা ছিল, এটা নিয়ে অনেক অ্যানালাইসিস হচ্ছে, আরও হবে সামনে। এখন সেখানে আমি আসলে যদি আমি বলবো যে এই ম্যাচে দুর্ভাগ্যকেই বাংলাদেশ সবচেয়ে বেশি দায় দিতে পারে। কেউ এখানে ডিসঅ্যাগ্রি করতে পারে না যে 4টা গোল হজম করেছে, যার মধ্যে 3টাই ছিল ডিফেন্ডারের সরাসরি ভুলে। এখানে আমি বলবো, যখন আপনার দিকে সৌভাগ্যের হাসি থাকে না, সেটা আসলে দুর্ভাগ্যই। যে কোনো ম্যাচে টিমের স্টার ডিফেন্ডার থাকেন। লিভারপুলে ভার্জিল ভ্যান ডাইক ভুল করেন, ম্যানচেস্টার সিটিতে জসকো গ্যাভার্ডিও ভুল করেন। তারা হয়তো 4 ম্যাচে হয়তো একটা ভুল করেন। এরকম 3টা ভুল করলে হয়তো একটা থেকে গোল হয়, বাকি 2টাতে ভাগ্যের জোরে হয়তো বেঁচে যান। আমাদের এই ম্যাচে ডিফেন্ডারদের ভুল খুব একটা বেশি দেখবেন না, ছিল হয়তো এই 3টা ভুলই ছিল এবং 3টা থেকেই গোল হয়েছে। এটাকে দুর্ভাগ্য বলবেন না, কি বলবেন? কোনোটা থেকেই আমরা গোল হজম করার মিস দিতে পারিনি। টিম সিলেকশন নিয়ে যদি কথা উঠে, জিকো নয় কেন, মিতুল মার্মা কেন? মিতুল মার্মা, আমার মনে হয় বাংলাদেশে বর্তমানে মিতুল মার্মাই বেস্ট গোলকিপার। মিতুল যে খারাপ করেছেন, এটা দুটো চমৎকার সেভ করেছেন। গোল যে কয়টা হয়েছে, আমি একটাতেও মনে করি না মিতুলের আসলে কিছু করার ছিল। লাস্টের গোলটা হয়তো সেভ করতে পারতেন, হাফ চান্স ছিল, বাট ম্যাচের ওই প্রেশারের ওই সময়টার যে প্রেশার, সেই প্রেশারে হয়তো তিনি এটা হয়তো ওয়ার্ক করেনি। সমিত সোমকে স্টার্ট করানো না করানো, খেলানো না খেলানো নিয়ে অনেক কথা হয়েছে। তিনি সোমবারে ক্যানাডিয়ান লিগে ম্যাচ খেলেছেন, 27 ঘন্টা জার্নি করে ঢাকায় এসে পৌঁছেছেন 7 তারিখে। জাস্ট একটা ট্রেনিং সেশন তিনি পেয়েছিলেন এবং 9 তারিখ ছিল ম্যাচ। আমি বলবো হয়তো তাকে ফুল ম্যাচ যদি খেলানো না যেত, তবে তাকে সেকেন্ড হাফে শেষের দিকে তাকে প্রয়োজন বেশি হতো। সেক্ষেত্রে আমার মনে হয় সমিতকে আমার মনে হয় ঠিকভাবে ব্যবহার করা হয়েছে। সিঙ্গাপুর ম্যাচে আমি দেখেছি তিনি ক্যানাডায়, মানে ক্যানাডার লিগে খেলেন, ক্যানাডার আবহাওয়ায় অভ্যস্ত। বাংলাদেশের আবহাওয়াতে অভ্যস্ত হতে একটু সময় লাগবে তার। প্রফেশনাল ফুটবলার অবশ্যই, তারপরও জাস্ট একটা ট্রেনিং সেশনের পরে এই ম্যাচ খেলাটা আমার মতে সমস্যাই ছিল। সিঙ্গাপুরের ম্যাচে ফার্স্ট হাফ অসাধারণ খেলেছিলেন, সেকেন্ড হাফে সেদিনের হিটের কাছে হয়তো পরাস্ত হয়েছিলেন। সেদিক থেকে জায়ান, ইট ওয়াজ কামিং, তার ডেবু ম্যাচ হবে এবং তিনি সাবস্টিটিউট বেঞ্চ থেকে আসবেন। আমি বলবো জামাল ভুঁইয়া এবং তপু বর্মন, এই দুইজনের ফিটনেস ইস্যুস ছিল, তবে আমার মনে হয় তাদেরকে স্টার্ট করানো যেত। তাদের খেলা দেখে সেটাই মনে হয়েছে, তারা ফুল ফিটিং মনে হয়েছে। এবং এই ম্যাচে আপনি আপনার সর্বোচ্চ রিসোর্স যদি ইউজ করতে না পারেন, কোন ম্যাচে করবেন? এই ম্যাচটাই আমাদের জয়ের জন্য সবচেয়ে প্রয়োজন ছিল। সমিত আর জায়ানের বিষয়ে আমি
তাকে দায় কাবরেরাকে দায়ী করবো না, বাট জামাল ভুঁইয়া এবং তবু রহমানকে স্টার্ট করানো যেত। আর আরেকটা জিনিস যেটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে অবসেশন অ্যাবাউট বিল্ডিং ফ্রম দ্য ব্যাক। পিছন থেকে বিতুল মারমার মাধ্যমে খেলাটাকে সামনে নিয়ে আসা, এটার বিষয়টাকে আমার মনে হয় ট্রেনিং সেশনে একদম অবসেশন পর্যায়ে নিয়ে গিয়েছেন। এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব হয়তো এটাতেই দেওয়া হয়েছে। এটার বলি হয়েছে আমাদের সেকেন্ড গোল যেটা কনসিড করলাম, সেটা আউট অফ নোওয়্যার সোহেল রানা কেন ওই সময় বল পিছন দিকে দিতে গেলেন আমি জানি না। এটা আমার মনে হয় এই পিছন থেকে খেলা গড়ার অবসেশনটার কারণেই এটা হয়ে থাকতে পারে। আর হংকং সেদিন ফুল প্রেস করেনি, হামজা ওখানে ছিলেন, হামজা বল বের করে নিয়ে গেছেন। বিপজ্জনক কিছু সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যখনই বিপদ দেখতে পাচ্ছিলেন হামজার দিকে দিচ্ছিলেন, হামজা সেখান থেকে উদ্ধার করেছেন। পিছন থেকে খেলা বিল্ড আপ করতে গেলে বাংলাদেশের ক্ষেত্রে যেটা বোঝা গেল, হামজাকে পিছনেই থাকতে হবে। হামজা অ্যাটাকিং অ্যাসপেক্টে তার স্কিল আমার মনে হয় না ইউজ করতে পারবেন। এই বিষয়টা মাথায় রাখা দরকার। এবং আমার ধারণা, আমার বিশ্বাস, হংকং টিম অ্যাওয়ে লেগে তারা প্রেস করবে, তারা হাইলি প্রেস করবে। বাংলাদেশ যখন পিছন থেকে বিল্ড আপ করতে যাবে, তাদের আমি শিওর তারা এটা খেয়াল করেছে। কিছু স্লাগিশ মুভমেন্ট ছিল, হামজার কারণে বের হতে পেরেছে, কিন্তু ওরা যদি ফুল প্রেস করে বিপদের শঙ্কা আছে। পজিটিভ সাইডগুলো আমরা যদি আমরা বলি, আমরা যাদের নিয়ে স্বপ্ন দেখছি, হামজা, শমিত, ফাহমিদুল, জায়ান, সামনে কিউবা মিচেল আসবেন, জায়ান হাকিম আসবেন, অল গানস আর অ্যাবসলিউটলি ফায়ারিং অল রাইট। প্রত্যেকে একদম মানে তাদের সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত দিচ্ছে এবং অসাধারণ আমি বলবো। তাদের নিয়ে আমাদের এই ফুটবলের জাগরণের স্বপ্ন, এবং তারা তাদের ডেলিভার করছেন, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। আমাদের অরিজিনাল স্টার্স যারা আছেন তাদের তারা যদি তাদের সর্বোচ্চটা দিতে পারেন, বাংলাদেশ উইল বি এ গুড ইউনিট, অ্যাবসলিউটলি শিওর। এখন একাদশ সিলেকশনে একটু রিস্ক নিতেই হবে, হয়তো এটাকে আমি আনওয়াইজ বলবো না, বাট ইনজুরি কনসার্নস থাকবে। এবং আমাদের ফরেন প্লেয়ার্স যারা আছেন, ফরেন প্লেয়ার্স বলতে আমাদের ন্যাচারালাইজড প্লেয়ার যারা আছেন, তারা যেসব লিগে খেলছেন সেসব লিগের কারণে, সেসব লিগের ওয়েদার এবং ইন্টেন্সিটি এবং দূরত্ব, জার্নি করে আসার দূরত্ব, এগুলো কারণে এই সমিত সোমকে খেলানো না খেলানো, স্টার্ট করানো না করানো, ফাহমিদুলকে স্টার্ট করানো না করানো, এই ডিলেমাগুলো আমাদের সবসময় থাকবে। এটা থেকে আমাদের একটা স্থায়ী ওয়ে আউট আমাদের লাগবে, সত্যি কথা বলতে যেটা। এটা এখন এটা আমাদের বাফুফে সে কানাডা লিগের সাথে যদি বার্গেন করে সমিতদের দলের খেলাটা একদিন এগিয়ে নিতে পারতো, এ ধরনের কোনো বার্গেনিং চিপ ইউজ করার রাস্তা আমার বের করতে হবে, এটা আমি বিশ্বাস করি। এটা আমার মনে হয় এরকম কিছু ওয়ে আউট আমাদের লাগবে। আর দ্বিতীয় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ 3টা গোল করেছে এই বছর। এর আগে 4টা ম্যাচে বাংলাদেশ 2টো গোল করেছিল, একটা ভুটানের সাথে প্রীতি ম্যাচে যেটা করেছিলেন হামজা, আর আরেকটা ছিল সিঙ্গাপুরের সাথে 2-0 গোলে পিছিয়ে থাকার পর, এই এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে প্রিভিয়াস ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থাকার পর বাংলাদেশ 2-1 করেছিল, রাকিব গোলটা করেছিলেন। সেটা একটা গোলের দিকে একটা পারফেক্ট শট ছিল না, সেটা বলটা অলমোস্ট হেঁটে হেঁটে গোলে ঢুকেছে। তো স্পষ্ট গোল আসলে ওই বাংলাদেশের ওই হামজার ওই কর্নার থেকে হেড করে গোল যেটা দিয়েছিলেন সেটাই। সেখানে বাংলাদেশের ম্যাচের আগে সবাই একটা জিনিস নিয়ে ছিলেন, বাংলাদেশের গোল করবে কে। তো সেক্ষেত্রে বাংলাদেশের
3 জন গোল করেছেন, হামজা এবং সমিত। আমাদের সবচেয়ে বড় 2 স্টারই আমি বলবো বর্তমানে। আর মুরসালিন গোল করলেন। বাংলাদেশ গোল করতে পারছে, এই বিষয়টা আমাদের একটা মেন্টাল কমফোর্ট দিচ্ছে, এটা অবশ্যই একটা পজিটিভ সাইড। দ্বিতীয় হচ্ছে সেট পিস। বাংলাদেশ 3টা গোলই পেয়েছে সেট পিসে, 2টো ফ্রি কিক, একটা ডাইরেক্ট ফ্রি কিক, একটা ফ্রি কিক থেকে অ্যাটাকে, আর একটা কর্নার থেকে। সেট পিস অবশ্যই ইম্পর্টেন্ট। ছোট দল বড় দলের এগেনস্টে খেললে, বাংলাদেশ ছোট দল ইন এ সেন্স হংকংয়ের তুলনায়, হংকংয়ের যে র্যাঙ্কিংয়ে পিছিয়ে, ইতিহাসের দিক থেকে পিছিয়ে, ম্যাচ কালচার বলতে পারেন, একটা ম্যাচ কালচার। হংকং খেলে জাপান, সাউথ কোরিয়া, তাদের সাথে বাংলাদেশের খেলার গণ্ডি নেপাল আর ভুটান পর্যন্তই সীমিত। প্রীতি ম্যাচ বলেন, কম্পিটিটিভ ম্যাচ বলেন, সব দিক থেকেই বাংলাদেশ হংকংয়ের চেয়ে পিছিয়ে ছিল। আপনি আপনার থেকে বড় দলের এগেনস্টে খেললে সেট পিসে সম্ভাবনা বেশি পাবেন, মোর দেন দ্যাট অফ ওপেন প্লে। ওপেন প্লে থেকে খেলার গোলের সুযোগ তুলনামূলক কম পাবেন সেট পিসের চেয়ে। এটাকে আমি ইম্পর্টেন্স দিচ্ছি। সেট পিস থেকে আমরা খুব বেশি সেট পিস পাইনি, কর্নার ফ্রি কিক পাইনি, কিন্তু 3টা গোল করেছি সেট পিস থেকে। এটা আমাদের একটা অ্যাডভান্টেজ। এখন সময় সামনে এগিয়ে যাওয়ার, সেটা ক্ষেত্রে আমাদের কি করা যায়। 14 তারিখ ম্যাচ আছে, এরপরে আরও 2টো ম্যাচ আছে। এশিয়া কাপ ইজ গন আমি বলবো। সম্ভাবনা যতটুকু আছে, লাস্ট 3টা ম্যাচ জিতলেও আসলে হচ্ছে না, অনেক ইফস অ্যান্ড বাটসের বাধায় পড়ে যেতে হবে। এটা সম্ভাবনা যেটা আছে জাস্ট গাণিতিক, এটা আমি অসম্ভবই বলে দিতে পারি। ফুটবলে কোনো কিছুই অসম্ভব না, এটা অনেকে বলবো, বাট এক্ষেত্রে এটা অসম্ভবের কাছাকাছি। বাট আমাদের একটা পজিটিভ নোটে যদি আমরা শেষ করতে চাই, জাস্ট 3টা ম্যাচ আমাদের হাতে আছে এবং আমাদের রিসোর্স আছে, আমরা জিততে পারবো ইনশাল্লাহ। এবং সেটার জন্য সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাদের কী দরকার? একটা হচ্ছে ওপেন প্লে থেকে যদি আমরা সম্ভাবনা বাড়াতে পারি, সেট পিস কাজে লাগাতে পারি এবং ওপেন প্লে থেকে যদি আমরা সম্ভাবনা বাড়াতে পারি, সেটা আমাদের আমাদের ক্যাপাসিটি আরও বাড়িয়ে দেবে। জায়ান দেখিয়েছেন, তিনি অল্প সময় দেখিয়েছেন লেফট উইংয়ে হোয়াট হি ক্যান ডু। আর রাকিব ফার্স্ট হাফে তিনি স্পিডে বারবার হংকংয়ের লেফট ব্যাককে বিট করছিলেন, ক্রসটা ঠিক মতো হচ্ছিল না। সেই ক্রসের বিষয়টা যদি একটা সমাধান বের করতে পারে, জায়গা মতো ক্রসটা ফেলতে পারেন এবং জায়গা মতো আমাদের নাম্বার 9 পজিশনে বা নাম্বার 11 পজিশনের তিনি যদি ঠিক মতো থাকেন বা পজিশনে থাকেন, তাহলে আমরা সেখান থেকে সম্ভাবনা বের করতে পারবো। উইং, এই লেফট উইং, রাইট উইং, এই দুটা খুবই ইম্পর্টেন্ট। আমরা 4-2-3-1-এ খেলি আর 4-3-3-তে খেলি, যে ফরমেশনে খেলি, উইং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওপেন প্লে থেকে আমাদের চান্স এভাবেই বের করতে হবে। একাদশ সিলেকশনের ব্যাপারে রিস্ক নিতে হবে, হাফ ফিট প্লেয়ারদের খেলাতে হবে। ভাই, আমাদের এশিয়ান কাপ কোয়ালিফাইং, আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার সময়, এশিয়া কাপ আমাদের ওয়ার্ল্ড কাপ খেলার সময় এইটুকু আমাদের রিস্ক তো আমাদের নিতেই হবে এই ম্যাচগুলোতে। আমরা যদি এর আগে 2টা ম্যাচের একটা জিততাম, সেক্ষেত্রে আপনি ওই রিস্ক নিতে পারতেন না। আমরা তো ছিলাম জাস্ট আইয়ের আগে বি আগে আসে, এর কারণেই এই ম্যাচের আগে পয়েন্ট তালিকা আমরা 3 নম্বরে ছিলাম, ইন্ডিয়া ছিল 4 নম্বরে, এছাড়া আর কোনো কারণ নেই। তো এই টিম সিলেকশনে আমাদের রিস্ক নিতে হবে। আর তৃতীয়ত পিছন থেকে খেলার উঠানো, বিল্ড আপ করার এই অবসেশন থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের লং বলে খেলতে হবে। হংকং কিন্তু লং বল, পিছন থেকে লং বলেই খেলছিল এবং তারা বেশিরভাগ সময় তারা মিডফিল্ডে তাদের প্লেয়ারকে খুঁজে নিচ্ছিল। এটা আমার মনে হয় সম্ভব, এটা বাস্তবায়ন করতে হবে। এটা থেকে পিছন থেকে খেলার বিল্ড আপের বিষয়টাতে অবসেস থাকলে হামজা সামনে তার অ্যাটাকিং প্রাওয়েস ইউজ করতে পারবেন না। এটা তাকে সবসময় পিছনেই থাকতে হবে। হ্যাঁ, তাকে পিছনে দরকার। হামজা ইজ নিডেড এভরিওয়্যার। হামজা এমন একটা প্লেয়ার, বাংলাদেশের জন্য তাকে আমাদের সব জায়গায় প্রয়োজন, শুধু পিছনে না, আমাদের সামনেও প্রয়োজন। এবং হামজা নিজেকে সেভাবেই
উৎসর্গ করতে প্রস্তুত, আমি শিওর। তো হামজাকে আমাদের আসলে সব জায়গায় লাগবে, শুধু পিছনে না। এবং অ্যাটাকিং শেষের দিকে, ম্যাচের ইন্টেন্সিটি অনুযায়ী শেষের দিকে তাকে আসলে সামনে আমাদের অনেক বেশি, সামনের পজিশনে ফাইনাল থার্ডে অনেক বেশি প্রয়োজন হবে। সর্বোপরি বলবো, বাংলাদেশ হৃদয়ে, বাংলাদেশ হারুক জিতুক, বাংলাদেশের সাথে সবসময় আছি। ফুটবলে হয়তো এশিয়া কাপে আমাদের খেলা হবে না, কিন্তু সামনে আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এই হামজা, সুমিত আমাদের যে গণজাগরণ নিয়ে এসেছেন, হয়তো তারা আমাদের ফুটবলকে, হয়তো আমরা যে পজিশনে দেখার স্বপ্ন দেখছি, হয়তো তারা নিয়ে যেতে পারবেন না, কিন্তু তারা এই রাস্তাটা করে দিবেন। এটা এই হামজা, সুমিত তারা নিজেরাও হয়তো এই বিষয়টা অনুধাবন করতে পারছেন এখন। বিশেষ করে লাস্ট ম্যাচটা হারার পরে আমার মনে হয় তাদের রিয়েলাইজেশন সেরকম হবে, এই ম্যাচ যদি জিততে না পারি আর কোন ম্যাচ জিতবো। যাই হোক, হামজা, সুমিত তাদের প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা সবসময় থাকবে। শুধু হামজা, সুমিত না, বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়ের, যারা ডিফেন্ডিং কিছু ব্লান্ডার করেছিল, সেখান থেকে গোল হয়েছে, কিন্তু এই একটা হয়তো ব্লান্ডার ম্যাচে তাদের প্রত্যেকের এই একটাই ব্লান্ডার হয়েছে, বাকি সময়গুলো তারা অসাধারণ খেলেছেন। ফয়সাল আহমেদ ফাহিম চমৎকার খেলেছেন সামনে। সোহেল রানা জুনিয়র, সোহেল রানা সিনিয়র দুজনেই ভালো খেলেছেন। সাদউদ্দিন, তার থার্ড গোলটা তার পায়ের ফাঁক দিয়ে বল গেছে, ওইটা আসলে তার কিছু করার ছিল না। থার্ড গোলটাই শুধু ডিফেন্ডারের ভুল ছাড়া হয়েছে আমি বলবো। লাস্ট ক্লিয়ারেন্সে সাদউদ্দিন এবং শাকিল আহাদ তপু দুইজন একসাথেই ক্লিয়ার করতে ব্যর্থ হয়েছেন, কিন্তু বাকি সময়টা অসাধারণ খেলেছে শাকিল আহাদ তপু। সিঙ্গাপুরের সাথে আমার মতে শাকিল আহাদ তপু ওয়াজ ম্যান অফ দ্য ম্যাচ, অ্যাটলিস্ট সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচ যদি শীর্ষ প্লেয়ার না হন। তারা সবাই আমাদের রিসোর্স, তারা সবাই আমাদের অ্যাসেট। আমরা তাদের প্রতি সবসময় আমাদের সাপোর্ট থাকবে, এবং বাংলাদেশ ইনশাল্লাহ এই এশিয়ান কাপ কোয়ালিফাইংয়ে এসে কোয়ালিফাই হয়তো করতে পারবে না এশিয়া কাপে, বাট এই কোয়ালিফাইংয়ের শেষ 3টা ম্যাচেই আমাদের মনটা ভরিয়ে তুলবে, এই আশায় থাকছে। 14 তারিখ ম্যাচ, দেখা হবে। বি ড্যাড ইউ টিল দেন। ওকে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।